বর্তমান বিশ্বে সার্ক আসলে কেন ব্যর্থ এবং অপরদিকে আসিয়ান কেন সফল? সার্ক এই ব্যর্থতা কাটাতে উঠতে চাইলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? চলুন তা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করি। সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আসিয়ানও তেমন, তবে আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি রাষ্ট্র নিয়ে গঠিত একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তো সার্ক বর্তমানে বলতে গেলে একেবারে অচল। কারণ সার্কের মধ্যে প্রধান বিরোধিতাই হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত ও পাকিস্তান সার্কের দুটি মেইন সদস্য। তো সার্কের কনসেনসাস রুল নামে একটি কথা আছে। এই রুলে উল্লেখ আছে যে সার্কে উত্থাপিত কোনো প্রস্তাব যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সার্কের যে 8টি সদস্য আছে সেই 8টি সদস্যের সবার মতামত নেওয়া লাগবে এবং সবার হ্যাঁ ভোট দিতে হবে। এখানে যদি একটি সদস্য না ভোট দেয় বা প্রস্তাবে অনুমতি না দেয়, তাহলে পুরো প্রস্তাবটি বাতিল হয়ে যায়। ধরুন পাকিস্তান একটি প্রস্তাব উত্থাপন করলো, তখন ভারতের আপাতত পক্ষে মনে হলো যে আমাদের জন্য তো এই প্রস্তাব এখনো কার্যকর না, বা আমাদের জন্য এই প্রস্তাব কোনোভাবে লাভবান হতে পারে না। ভারত সেখানে ভেটো মেরে দেবে। তো ভেটো মারার পরে কি হলো, দেখবেন যে এই পুরো প্রস্তাবটি বাতিল হয়ে গেছে। হয়তো পাকিস্তানের তুলনায় এই প্রস্তাবটি অন্যান্য যে 6টি রাষ্ট্র আছে ভারত ছাড়া, তাদের জন্য উপকারী হতো, কিন্তু ভারতের এই একটি ভেটো দেওয়ার ফলে পুরো ব্যবস্থাটি বা পুরো প্রস্তাবটি বাতিল হয়ে যায়। তো এই হচ্ছে একটা মূল কারণ কি জন্য সার্ক এখনো কার্যকর হতে পারেনি। আরেকটি মূল কারণ হচ্ছে সার্কের নিজস্ব সনদ। সার্কের সনদে কি বলা আছে, সার্কের 10 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারায় বলা আছে যে সার্কের যে সদস্য সমূহ আছে সেই সদস্য সমূহের অভ্যন্তরীণ রাজনীতি বা বিতর্কিত যে জিনিসপত্র আছে সেগুলোতে সার্ক কোনোভাবে নাক গলাবে না। কারণ কি? কারণ সার্ক যখন গঠন করা হয়, সার্কের যে নেতারা ছিলেন গঠনকালীন, তারা মনে করেন যে গঠনকালীন অনেক সমস্যা ছিল সার্কের যারা সদস্য ছিল। যদি এই সমস্যাগুলো সার্কের ভিতরে টেনে নিয়ে আনা হয়, তাহলে হয়তো এই যে সুযোগ সুবিধা বা আঞ্চলিক সহযোগিতাগুলো সার্ক আর বাস্তবায়ন নাও করতে পারে। সেই নিয়ে তারা মূলত সার্ককে একটি অরাজনৈতিক উন্নয়নমূলক প্ল্যাটফর্মে বানিয়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু আপনি একটা বিষয় বিবেচনা করে দেখুন, যে আঞ্চলিক সংস্থার মধ্যে বা আঞ্চলিক সহযোগিতা সংস্থার মধ্যে এই দুইটি পরাশক্তি আছে, তাদের সমস্যা নিয়ে যদি আলোচনা না করা হয়, তাহলে আর কোথায় আলোচনা করা হবে? আপনি 2025-এর পেহেলগাম অ্যাটাকের কথাই ধরে নিন। পেহেলগাম অ্যাটাকের সময় কি হলো, ভারত 1960 সালে করা ওই যে সিন্ধু চুক্তি আছে, সেই সিন্ধু চুক্তিকে টেনে নিয়ে আসলো যে পেহেলগাম এই অ্যাটাকের ফলে সিন্ধুর পানি চুক্তি তারা বাতিল করে দিবে এবং সিন্ধু থেকে যে পানি পাকিস্তানে যায় ভারত থেকে, সে পানিটা অফ করে দেওয়া হবে। তো তখন পাকিস্তান কি বললো, যে পাকিস্তান পাল্টা জবাব দিল যে সিন্ধুর পানি যদি অফ করা হয় তাহলে সিন্ধু দিয়ে পানি নয় রক্ত বইবে। কেন ভাই, এসবের কি দরকার আছে? যদি ধাপে ধাপে সমস্যার সমাধান করা হতো, তাহলে একটু চিন্তা করেন তো, কি দরকার ছিল যে 1960 সালের এই কাহিনীটা এনে আনার? ধাপে ধাপে সমস্যার সমাধান করতে পারলে এত ঝামেলা হতো না। তখন একটা সমস্যার জের ধরে আরেকটা সমস্যা চলে আসতো না। ভারত ও পাকিস্তানের মধ্যে যে বিরোধিতা আছে, তার ফলে পুরো সার্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার উপর আরো কনসেনসাস রুল তো আছেই। তো এইটার পরিপ্রেক্ষিতে আসিয়ান কি করে দেখুন, আসিয়ান -X ফর্মুলা ইউজ করে। -X ফর্মুলাটা কি? -X ফর্মুলার ক্ষেত্রে ধরুন আসিয়ানের যে 11টি সদস্য রাষ্ট্র আছে, তাদের মধ্যে যে কোনো একজন, ধরুন ইন্দোনেশিয়া একটা প্রস্তাব উত্থাপন করলো। এই প্রস্তাব উত্থাপন করার পরে যদি মালয়েশিয়া সেই প্রস্তাবের বিরুদ্ধে যায়, তখন কি করা হবে, মালয়েশিয়াকে আপাতপক্ষে বাদ দেওয়া হবে সেই চুক্তি থেকে বা প্রস্তাব থেকে। মালয়েশিয়াকে বলা হবে যে তুমি যেহেতু এখন আমাদের সাথে সম্মতি পোষণ করছো না, তোমার যদি মনে হয় যে তুমি পরবর্তীতে এই চুক্তি বা প্রস্তাব থেকে লাভবান হতে পারো, তখন আমাদের সাথে তুমি যুক্ত হতে পারো। আর আমরা আপাতত যে আরো 10টি রাষ্ট্র আছি, তারা এই চুক্তিটিকে বাস্তবায়ন করি। এভাবে আসিয়ান যে চুক্তি নেয়, সেই চুক্তি বাস্তবায়ন না হয়ে থাকে না। সুতরাং তাদের অগ্রগতি নিশ্চিত। হয়তো বিরোধী যে রাষ্ট্রটি ছিল, যেটি প্রথমে চুক্তিতে মত দিত না, তখন পরবর্তীতে যদি মিল হয় মতের, তখন গিয়ে সেই মতটা দিতে পারে। এখন এই -X ফর্মুলা সার্কে নেই। সার্কের ক্ষেত্রে যে সব রাষ্ট্রই যদি মতামত বা হ্যাঁ ভোট দেয়, তাহলেই চুক্তিটি বাস্তবায়ন হতে পারে বা প্রস্তাবটি বাস্তবায়ন হতে পারে। আসিয়ান আরেকটা কি করে, ধাপে ধাপে কাজ সম্পাদন করে। ধরুন আসিয়ান প্রথমেই কোনটাকে প্রাধান্য দেয়,
অর্থনৈতিক দিকটাকে। অর্থনৈতিক দিকের পরে আসে নিরাপত্তা, নিরাপত্তার পরে আসে সহযোগিতার দিক থেকে, আঞ্চলিক সহযোগিতা যেটি। কিন্তু সার্ক কি করে? সার্ক রাজনৈতিক, অর্থনৈতিক, তারপর নিরাপত্তা সবকিছু এক জায়গায় মিক্স করে ফেলে। যেমন ধরুন, অর্থনৈতিক কোনো প্রস্তাব উত্থাপিত হলো, তখন ভারতের সাথে পাকিস্তানের যে রাজনৈতিক জের আছে বা রাজনৈতিক ক্ষোভ আছে ওইটাকে টেনে আনে। ওইটাকে টেনে আনার ফলে কি হয়, এইদিকে অর্থনৈতিক প্রস্তাবটা আটকে যায়। তো অর্থনৈতিক প্রস্তাবটাকে কি করা হলো, রাজনৈতিক প্রস্তাব দিয়ে আটকে দেওয়া হলো। কিন্তু আসিয়ানে এরকম করে না, তারা ধাপে ধাপে কাজ সম্পাদন করে। তো আসিয়ানকে যদি একটা রোল মডেল হিসেবে সার্ক আপাত, মানে এখন যদি, এখন তো সার্কের অবস্থা ভালো না, এখন যদি কিছু সময়ের জন্য হলেও আসিয়ানকে রোল মডেল হিসেবে মানতে পারে, যেমন ধরুন ধাপে ধাপে কাজ সম্পাদন করা, সার্কের এই কনসেনসাস রীতি না অনুসরণ করে আসিয়ান -X ফর্মুলা যেটা আছে সেটা অনুসরণ করা, এরকম আরো কিছু কিছু ফর্মুলা আছে, সেগুলো যদি অনুসরণ করতে পারে তাহলে হয়তো সার্ক সামনে এগিয়েও যেতে পারে এবং ভবিষ্যতে সার্কের উন্নতিও হবে। সার্ক আরো কিছু উন্নয়নমূলক পদক্ষেপ নিতে পারে। ধরুন যে সার্কের যে রাজনৈতিক বিষয়পত্র আছে সেগুলোকে যাতে অর্থনৈতিক বিষয় থেকে আলাদা করা হয়। রাজনৈতিক ফোরামের জন্য একটা, আর অর্থনৈতিক ফোরামের জন্য আলাদা, এরকম ভাবে যদি আলোচনা করা হয় তাহলে রাজনৈতিক জিনিসপত্র আর অর্থনৈতিক সাথে মিলেমিশে যাবে না, তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আরেকটা কি করা যায়, সার্কের যে সাব রিজিওনাল অঞ্চল আছে, যেমন ধরুন BBIN মডেল যেটা, অর্থাৎ বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল একটা সম্প্রসারিত মডেল আছে, এটাকে ওরা আরো সম্প্রসারিত করতে পারে। ধরুন পাকিস্তান আসলো না, পরবর্তীতে আসতে পারে যদি মতের মিল হয়। একইভাবে আসিয়ানও এরকম করে থাকে, ওদেরও সাব রিজিওনাল অন্তর্ভুক্ত যেগুলো দেশ আছে সেগুলোকে নিয়ে ওরা কাজকর্ম এগিয়ে থাকে। 2016 সালে যখন ইসলামাবাদে সার্কের সম্মেলন হওয়ার কথা ছিল, তখন ভারত ও পাকিস্তানের মধ্যে সেই লেভেলের বিরোধ চলছিল। তখন কি করা হয়, এই সার্ক সম্মেলনকে বাতিল করে দেওয়া হয়। এইভাবেই যদি বিরোধ চলতে থাকে তাহলে সার্ক দিন দিন অকার্যকর হতে চলবে। তাহলে তারা এই যে কথাগুলো বলা হয়েছে ভিডিওতে, অর্থাৎ ASEAN-X ফর্মুলা, সাব রিজিয়ন যে অঞ্চলগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা, রাজনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয় আলাদা করা, এগুলো যদি সার্ক ঠিকঠাক ভাবে পালন করতে পারে তাহলে হয়তো সার্ক ভবিষ্যতে উন্নতিও করতে পারে। ধন্যবাদ সবাইকে।